রাজনীতি, যেটা দ্বারা সমাজ, রাষ্ট্র এমনকি দেশ পরিচালিত হয়। তো রাজনীতির অভ্যন্তরেও যে রাজনীতি থাকতে পারে সে বিষয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে বেশ বহু বছর ধরে একটা ট্রেন্ড এখানে আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে তথাকথিত রাজনীতির বাইরে মানুষ এখানে আন্দোলন গড়ে তুলতে চায়। তো সেটাকে আবার তারা রাজনীতি বলতে নারাজ। যেরকম আমরা দেখেছিলাম 2018 সালে নুরুল হক নূরের নেতৃত্বে যে কোটা সংস্কার আন্দোলনটা শুরু হয়েছিল, সেই আন্দোলনে তো যদিও সেই আন্দোলনের প্রথম যে কমিটি হয়েছিল সেই কমিটি টেকেনি, পরবর্তীতে একটা কমিটি দাঁড় করানো হয়েছিল, যে কমিটিতে আসলে নুরুল হক নূর ছিলেন এবং অন্যান্যরা। তো তখন নুরুল হক নূররা এটা বলেছিলেন যে আসলে তারা লেজুরভিত্তিক রাজনীতির বাইরে একেবারেই সাধারণ শিক্ষার্থী হয়ে আন্দোলন করছেন। এবং সেই সময় এই ব্যাপারটা ব্যাপকভাবে শিক্ষার্থীদের মধ্যে চলে গেল এবং শিক্ষার্থীরাও এটাকে নানানভাবে নেওয়ার চেষ্টা করলো। তার কারণ হচ্ছে যে এখানে ছাত্রলীগের রাজনীতি তারা দেখছে, ছাত্র দলের রাজনীতি তারা দেখছে, শিবিরের রাজনীতি তারা দেখেছে। ফলে তারা এই যে সমস্ত দলগুলোকে দেখলো এবং দেখার পরে তাদের মনোজগতে যে ব্যাপারটা এখানে স্টাবলিশড হলো সেটা হচ্ছে যে রাজনীতি মানেই হচ্ছে খারাপ, ফলে রাজনীতি বিমুখ হয়ে এখানে থাকতে হবে। কাজেই সাধারণ শিক্ষার্থীরা এখানে যে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে, সেখানে সাধারণ শিক্ষার্থীরা নিজেদেরকে কানেক্ট করতে হয়তো পেরেছেন এবং সেই কারণে 2018 সালে কোটা সংস্কারের একটা মুভমেন্ট মোটামুটিভাবে দাঁড় হয়েছিল। পরবর্তীতে এখানে ডাকসু নির্বাচন হলো। সেই ডাকসু নির্বাচনে কি অবস্থা হয়েছিল সেসব আপনারা নিশ্চয়ই জানেন, তবুও একটুখানি এখানে বলতে চাই যে ডাকসু নির্বাচনে সেখানে যে অন্যান্য রাজনৈতিক দলগুলোও রয়েছে তারাও এখানে অংশগ্রহণ করেছিলেন। বিশেষ করে বাম বিপ্লবী রাজনৈতিক অর্গানাইজেশনগুলো যারা আছে, ছাত্র দল, ছাত্রলীগ বা অন্যান্যরা যারাই এখানে আছে না কেন, এবং হচ্ছে এখানে একেবারেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনেকে দাঁড়িয়েছিলেন। সেই ডাকসু নির্বাচনে অন্যান্য নির্বাচনের মতোই এখানে ছাত্রলীগ তার ক্ষমতা বলে ভোটের বাক্স তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলে এবং তারা নানানভাবে এখানে কেন্দ্রে নিজেদের লোক বসিয়ে তাদের যে করায়ত্ত সেটা বজায় রাখার চেষ্টা করলে। পরবর্তীতে এখানে আমরা দেখতে পেলাম যে অনেক নাটকীয়তার পর এখানে নুরুল হক নূরকে ভিপি ঘোষণা করা হলো। কিন্তু এর আগে নুরুল হক নূর সহ অন্যান্য বামপন্থী বিপ্লবী যারা রয়েছে তারা কিন্তু এখানে সেই নির্বাচনকে বয়কট করেছিল, কারণ নির্বাচন আসলে সুষ্ঠু হয়নি। তো দেখা গেল যে যখন নুরুকে ভিপি নির্বাচিত করা হলো তখন নুরু সেখানে পল্টি নিলেন। তিনি বললেন যে আসলে তাকে যে ভিপি নির্বাচিত করা হয়েছে এটা সুষ্ঠু হয়েছে, বাকি কিছু আসলে সুষ্ঠু হয়নি। তো পরবর্তীতে ভিপি হিসেবে তো তিনি ছিলেন, ছাত্রলীগের অন্যান্যরাও ছিল এই ডাকসুতে। কাজে আমরা সেই নির্বাচন থেকে কি দেখলাম যে একেবারেই অরাজনৈতিক একজন ব্যক্তিকে এখানে নির্বাচিত করা হলো ডাকসুর ভিপি হিসেবে। পরবর্তীতে আমরা দেখলাম যে নুরুল হক নূর সেখানে রাজনৈতিক সংগঠন গড়ে তুললেন। কেন তিনি পরবর্তীতে রাজনৈতিক দল গঠন করলেন? রাজনীতির তো কোনো প্রয়োজন নেই এখানে, রাজনীতি তো যত নষ্টের গোড়া সেটাই তো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তিনি দেওয়ার চেষ্টা করেছেন সব সময়। কিন্তু পরবর্তীতে সেই তিনি রাজনৈতিক দল নির্মাণ করে তিনি দেখিয়ে দিয়েছেন যে আসলে রাজনীতি শেষ কথা, রাজনীতি সকল কিছুকে নির্ধারণ করে, সকল কিছুর সিদ্ধান্ত রাজনৈতিকভাবেই হয়। আপনার শিক্ষা, চিকিৎসা থেকে শুরু করে যাবতীয় লাইফস্টাইলের যা যা রয়েছে সমস্ত কিছু। এনিওয়েজ, সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে এখানে নূর তো একটা ফায়দা তিনি লুটে নিলেন এবং খুব একটা সুবিধা তিনি আসলে করতে পারলেন না। কিন্তু সে যাই হোক, তিনি একটি দল দাঁড় করিয়েছেন, সেটা এখনও পর্যন্ত আছে, রান করছে। তা এখন এই যে গণ অভ্যুত্থানটি হয়ে গেল, ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি অরাজনৈতিক ছাত্র সংগঠন তাদের নেতৃত্বে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি সংগঠিত হয়েছে। তারা কারা? তারা হচ্ছে এই যে ধরেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আক্তার হোসাইন কিংবা অন্যান্য যারা যারা রয়েছেন তারা। তো এই যে গণতান্ত্রিক ছাত্র শক্তি, এটা কোনো রাজনৈতিক সংগঠন নয় তাদের ভাষ্যমতে। কেন? তার কারণ হচ্ছে এদের কোনো মাদার অর্গানাইজেশন নাই। তো মাদার অর্গানাইজেশন যদি নাই থাকে তাহলে কি তাকে অরাজনৈতিক বলা যায়, নাকি সেই রাজনীতির পিছনে অন্য কোনো রাজনীতি থাকে? আজকে আমি এই কথাটি এখানে এই কারণেই বলছি যে কেউ যদি ভেবে থাকেন যে ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানটি
অরাজনৈতিকভাবে হয়েছে, তাহলে প্লিজ আপনারা মাটিতে নেমে আসুন, বাস্তবে আসুন। কাল্পনিক ব্যাপারগুলো নিয়ে থাকলে আখেরে তাতে কোনো লাভ হবে না, বরং হচ্ছে এক ধরনের ইলেশনে ভুগবেন। এবার আমি যে বিষয়টি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই সেটা হলো যে কোটা বিরোধী মুভমেন্ট বা কোটা সংস্কার মুভমেন্ট, সেই মুভমেন্ট যখন শুরু হয়েছিল সেটা যাদের নেতৃত্বে শুরু হয়েছিল তারা হচ্ছে গণতান্ত্রিক ছাত্র শক্তির কিছু নেতাকর্মী। এই গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতাকর্মীরা যখন এই আন্দোলনটি শুরু করে তখন কেবলমাত্র সেটা ছিল কোটা বিরোধী মুভমেন্ট। যে মুভমেন্টটা তারা শুরু করেছিল 2018 সালের যে পরিপত্র সেটাকে হাইকোর্ট যে বাতিল করে দিয়েছে সেটা যাতে আবার পুনর্বহাল রাখে, সেই কারণে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো এই যে প্রধানমন্ত্রী, সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্ত কোটাকে যে বাতিল করে দিয়েছিল সেই বাতিলই যাতে এখানে আবার কার্যকর হয়। তার মানে হচ্ছে যে কোটা এখান থেকে পুরোপুরি বাতিল হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, এবং সেটা যদি করা হতো তাহলে আসলে এই আন্দোলন কোনোভাবেই আর উঠতো না। তাতে আদিবাসীদের জন্য কোটা থাক বা না থাক, কিংবা প্রতিবন্ধীদের জন্য কোটা থাক বা না থাক, তাতে আসলে খুব একটা কিছু যায় আসে না। এটাই ছিল মূল কথা। তবে যখন এখানে রাজনৈতিক সংগঠন বলে যাদেরকে একেবারে সবসময় একটা ট্যাগ দিয়ে সাইডে রাখা হয়, রেখে দেওয়া হয়, তারা সেখানে একটি প্রেস কনফারেন্স করেন, গণতান্ত্রিক ছাত্র জোট। সেখানে তারা স্পষ্ট করেই বলেন যে কোটা বাতিল নয়, কোটা সংস্কার চাই, কোটা সংস্কার করতে হবে। সেখানে মুক্তিযুদ্ধের কোটাকে পুরোপুরি বাতিল করার জন্য তারা বলেছিলেন, এবং সেখানে তারা একথাও বলেছিলেন যে নারীদেরকে এখানে কোটা দিতে হবে, প্রতিবন্ধীদের জন্য কোটা বরাদ্দ রাখতে হবে, এমনকি এখানে আদিবাসী যারা রয়েছেন তাদের জন্য কোটা বরাদ্দ রাখতে হবে, বা জেলা কোটা যদি রাখতে চাই তাহলে সেটাও এখানে রাখা যেতে পারে স্বল্প আকার। তো পরবর্তীতে দেখা গেল যে মুভমেন্টটা হচ্ছিল কোটা বিরোধী মুভমেন্ট, সেখানে তারাও এই বিষয়টা পরিষ্কার করলেন যে না, কোটা বাতিল নয়, কোটার একেবারেই সংস্কার চাই, এবং তারা সেখানে কিছু সংস্কারের নমুনা উপস্থাপন করলেন। তো এই আন্দোলন যখন চলছিল বেশ কয়েকদিন ধরে, 15 তারিখে ছাত্রলীগ হামলার আগ পর্যন্ত, সেই সময় কিন্তু এই আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এই আন্দোলন যখন চলছিল সেই আন্দোলনের ধারাবাহিকতা এখানে রাজনৈতিক সংগঠনগুলো যারা রয়েছে তার মধ্যে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এই সংগঠনগুলো তারা কিন্তু নানানভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করা সত্ত্বেও তারা যুক্ত হতে পারেনি। তার কারণ তাদের কথা ছিল যে এটা আসলে এক ধরনের অরাজনৈতিক আন্দোলন, কেবলমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য এই আন্দোলনটা হচ্ছে, এই আন্দোলন কোনোভাবেই কোনো রাজনৈতিক আন্দোলন নয়, ফলে এখানে কোনো রাজনৈতিক সংগঠন যুক্ত হতে পারবে না। পরবর্তীতে তারা জানালেন যে এই আন্দোলনে অন্যান্য যে কেউ অংশগ্রহণ করতে পারে, তবে তাদের ব্যানার নিয়ে আসা চলবে না। তো এখানে সেই প্রস্তাবেও এই রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রাজি হয়ে তাদের সঙ্গে একত্রে আন্দোলন শুরু করলেন, এবং পরবর্তীতে দেখা গেল যে পার্সোনালি আমি সেখানে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলাম সমন্বয়ক হিসেবে, যখন সমন্বয় কমিটি গঠন করা হলো আর কি। তো তখন সেখানে নেওয়া হলো না। কেন? তার কারণ হচ্ছে আমি একজন রাজনৈতিক কর্মী, আমার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এবং আমি যদি সমন্বয়কে যাই তাহলে সেটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে, যে কারণে রাজনৈতিক কোনো ব্যক্তিত্বকে এই সমন্বয়কের মধ্যে ইনভলভ করা যাবে না। খেয়াল করুন, তারা বলছে যে এটা একটা অরাজনৈতিক আন্দোলন হচ্ছে, এবং সেখানে যারা রয়েছে তারা হচ্ছে গিয়ে পুরোপুরি অরাজনৈতিক মানুষ। তাহলে এই প্রশ্ন তো করাই যায় যে গণতান্ত্রিক ছাত্র শক্তি কী? গণতান্ত্রিক ছাত্র শক্তি কি রাজনৈতিক সংগঠন নয়? যদি তা না হয়ে থাকে তাহলে গণতান্ত্রিক ছাত্র শক্তির যে এজেন্ডাগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখতে পারি, সেগুলো আপনারা একটু খুঁজে দেখতে পারেন যে সেখানে আসলে তাদের এজেন্ডাগুলো কী কী রয়েছে। তারা একটি প্রেস কনফারেন্সও করেছিলেন এই সংগঠনটি যখন গড়ে তোলা হয় 2023 সালে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র শক্তি তারা সবসময় তাদের নেতৃত্বে এই আন্দোলনটা রাখতে চেয়েছেন, এবং
খুব কৌশলের সঙ্গে অন্যান্য নেতৃত্বকে এখানে আসতে দেওয়া হয়নি, ইনক্লুড করা হয়নি। তবে আমরা যারা অন্যান্য নেতৃত্ব ছিলাম, ছাত্র সংগঠনের নেতৃত্ব, রাজনৈতিক ছাত্র সংগঠনের, অবশ্যই এটা বলতে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ, আমি রাজনীতি করি। আমি মনে করি যে রাজনীতি সকল কিছুর নির্ধারক, এবং সাধারণ শিক্ষার্থীদের হয়েও যদি আমি কথা বলি তাহলে সেটাও রাজনৈতিকভাবেই আমাকে বলতে হবে, এর অন্যথা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু অরাজনৈতিকতার ধোঁয়া তুলে যে বিষয়টাকে এখানে উপস্থাপন করা হয় তার পিছনে রয়েছে সব থেকে বড় রাজনীতি। ফলে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে সেই আন্দোলনে যুক্ত হতে পারলাম না, মানে সমন্বয়ক হিসেবে, কিন্তু আন্দোলন এগিয়ে নেওয়ার জন্য এখানে প্রত্যেকে তার সর্বোচ্চ ভূমিকাটা রেখেছে। এখানে ছাত্র দল বলেন কিংবা গিয়ে এখানে ইসলামী যে ছাত্র সংগঠনগুলো রয়েছে তারাও বলেন, এখানে প্রত্যেকেই বিশেষ করে 16-17 তারিখের পর থেকে এখানে যথেষ্ট ভূমিকা তারা রেখেছে। কিন্তু আমরা যারা বিশেষ করে ছাত্র সংগঠনগুলো রয়েছি, ক্যাম্পাসে রাজনীতি করতে পেরেছি মোটামুটি হলেও, তারা কিন্তু এই আন্দোলনে একেবারে নিজেদের সর্বোচ্চটা দিয়েই ছিলাম। এবং আরও একটি কথা লক্ষণীয়, সেটা হচ্ছে যে তারা এখানে আবু সায়েদের মৃত্যুর পরেও বলছিল যে এটা কেবলমাত্রই কোটা সংস্কার আন্দোলন, এটা তখনও কোনো সরকারের বিরুদ্ধে রাজনীতি চলছে সেটা বলা হয়নি। এখন আজকের দিনে এসে আমরা যেটা পাচ্ছি সেটা হলো যে নাহিদের রাজনৈতিক ব্যাপারগুলো সামনে নিয়ে আসা হচ্ছে, কত ইন্টেলেকচুয়াল বলা হচ্ছে। তারপরে প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম, তার কথা বলা হচ্ছে, এ যুগের তাত্ত্বিক তরুণ নেতৃত্ব হিসেবে সামনে আনা হচ্ছে। তা আমাদের তাতে কোনো অসুবিধা নেই, এবং তারা অনেক ইন্টেলেকচুয়াল, এই ব্যাপারটাতে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে অরাজনৈতিকতার ধোঁয়া এখানে তোলা হলো, তাহলে সেই অরাজনৈতিক ব্যাপারটার কি হলো? এখানে আমি যা দেখতে পাচ্ছি, আপনারা যা দেখতে পাচ্ছেন, তার সবটাই তো রাজনীতি। তাহলে যে অরাজনৈতিকতার দোহাই দিয়ে এখানে পরীক্ষিত যারা ছাত্র সংগঠন রয়েছে, যারা আসলে এখানে জনগণের চাহিদাটা অনুযায়ী সবসময় রাজনীতি করে আসছে, তাদেরকে সমন্বয়কের ভূমিকায় ইনভলভ না করার কারণটা কি ছিল? আজকে এই প্রশ্নসহ আরও নানাবিধ প্রশ্ন ডেফিনেটলি সামনে আসছে। তত্ত্বাবধায়ক সরকারটি গঠন হয়েছে, সেখানে অনেকে দায়িত্ব নিয়েছেন, আশা করি তারা তাদের দায়িত্বটাও খুব সঠিকভাবে পালন করবেন। এদিকে আমরা এখানে যেটা চেয়েছিলাম, আগাগোড়াই শেখ হাসিনা সরকারের পতন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হাত থেকে দেশকে রক্ষা করা, সেই জায়গায় আমরা আমাদের সমস্ত শক্তি দিয়েছি, এবং শুধুমাত্র এই 2 মাস নয়, বিগত 15টি বছর ধরে দিয়েছি। ফলে আমরা লড়াইয়ে কোনো কম্প্রোমাইজ করিনি, এবং আমাদের লক্ষ্য উদ্দেশ্যেও কোনো কম্প্রোমাইজ ছিল না। আমরা আমাদের সব কিছু মাঠে দিয়েছি। বিশেষ করে আমি একটা রাজনৈতিক পরিচয় হোল্ড করি, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি বাংলাদেশ ছাত্র ফেডারেশন নামক একটি ছাত্র সংগঠনের দায়িত্বে আছি, সেন্ট্রাল দায়িত্বে। ফলে আমি সেই জায়গা থেকে বলতে পারি যে আমার সংগঠন তারা যে রাজনীতি করেছে সেটা আপনারা একটু সার্চ দিলেই পাবেন যে বিগত 15 বছর ধরে আমার ছাত্র সংগঠন কি রাজনীতি এখানে করে গেছে, তাদের লক্ষ্য কী ছিল, তাদের এজেন্ডা কী ছিল, এবং এখনও পর্যন্ত তারা আসলে কি চায়। সো সেই জায়গা থেকে বলতে পারি যে জনগণের সন্তানদের সংগঠন হিসেবে, জনগণের পরীক্ষিত রাজনৈতিক সংগঠন হিসেবে ছাত্র ফেডারেশন কোথাও বিন্দুমাত্র কম্প্রোমাইজ করে নাই, সেই ইতিহাস নেই। সুতরাং এই রকম যারা পরীক্ষিত শক্তি, তাদেরকেও এই আন্দোলনের নীতি নির্ধারণের ভূমিকার ক্ষেত্রে বাইরে রাখা হয়েছিল কেন, সেটা একটা বিশাল বড় প্রশ্ন। এবং সাথে সাথে এটাও দেখার বিষয় যে আগামী দিনে রাজনীতি কোন দিকে পরিচালিত হয়, কারা কোন পথে রাজনীতিটাকে কিভাবে পরিচালিত করে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।